ডোন্ট টেল মি মামা, তুমি কি সত্যি এঙ্গেজড? জাবেরিয়া ব্যাপারটা প্রকাশ্যে আনতেই জয়নব ধাক্কা খেল। ইমামা অভিযুক্ত নজরে বান্ধবীর দিকে তাকায়, যে আগে থেকেই ক্ষমাপ্রার্থী হয়ে ওর দিকে তাকিয়েছিল। ওর দিকে না, আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যি এঙ্গেজড? জয়নব ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, কিন্তু এটা অস্বাভাবিক বা আশ্চর্যের কিছু না। তুমি যেভাবে রিয়েক্ট করছো, ইমামা শান্ত স্বরে বলে। ওরা সবাই লাইব্রেরিতে ছিল, সেখানে বসে যে যার মতো একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। তবু আমাদের বলা উচিত ছিল তোমার, গোপন করার কি দরকার ছিল? এবার রাবেয়া বলে ওঠে। গোপন করিনি, এটা তোমাদের জানানোর মতো তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তাছাড়া আমাদের বন্ধুত্ব নতুন, কিন্তু এই এঙ্গেজমেন্ট অনেক বছর আগেই হয়ে গেছে। ইমামা কারণ দেখায়। অনেক বছর মানে কি বোঝাতে চাইছো? মানে 2-3 বছর হয়ে গেছে। তারপরও ইমামা, বলা উচিত ছিল তোমার। জয়নবের অভিযোগ এখনও নিজের জায়গায়। ইমামা জয়নবের দিকে তাকিয়ে হাসে। আচ্ছা, আবার করলে অন্য কাউকে না বললেও তোমাকে বলবো। ভেরি ফানি। জয়নব চোখ রাঙায়। আর কিছু না হোক, অন্তত তার ছবি এনে দেখাও আমাদের। কে সে? নাম কি? কি করে? রাবেয়া সবসময়ের মতো একশ্বাসে প্রশ্নের উপর প্রশ্ন করে। ফার্স্ট কাজিন। আসজাদ নাম। ইমামা থেমে থেমে বলে। MBA শেষ করে বিজনেস করছে এখন। দেখতে কেমন? এবার জয়নব জিজ্ঞেস করে। জয়নবের দিকে তাকায় ইমামা। ঠিকঠাক। আরে, আমি জিজ্ঞেস করছি লম্বা নাকি সুদর্শন কতটা? ইমামা কিছু না বলে হাসে। নিজের পছন্দে এই আংটি বোতল হয়েছে ওর। দেখতে বেশ গুড লুকিং। জাবেরিয়া এবার ইমামার হয়ে উত্তর দেয়। হ্যাঁ, এটা তো আমাদের অনুমান করা উচিত ছিল, কারণ ইমামার ফার্স্ট কাজিন বলে কথা। ইমামা, এখন তোমাদের পরবর্তী কাজ হলো তার কোনো ছবি এনে আমাদের দেখানো। জয়নব বলল। না, এর আগের গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের ট্রিট দেওয়া। রাবেয়া কথার মাঝে বলল। আপাতত এখান থেকে চলো, হোস্টেল যেতে হবে। ইমামা উঠে দাঁড়ালে বাকিরা উঠে পড়ে। কিন্তু জাবিরা, এই কথা তুমি আগে কেন বলনি? একসাথে হাঁটার সময় জয়নব জিজ্ঞেস করে। ইমামা চাইতো না, তাই আমিও কখনো এই ব্যাপারে মুখ খুলিনি। জাবিরিয়া সাহপাই দেয়। ইমামা ঘুরে আবার জাবিরের দিকে তাকায়, চোখে তীক্ষ্ণতা। কেন চাইনি? আমার এঙ্গেজমেন্ট হলে আমি তো তা চিৎকার করে সবাইকে বলতাম। সেটা যদি আবার নিজের পছন্দের হতো, উফ। জয়নব জোরে জোরে বলে। ইমামা এবার কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপনাদের ছেলে বিশ্ব জনসংখ্যার সেই 2.5% অন্তর্ভুক্ত, যাতে 150-এর চেয়ে বেশি আইকিউ আছে। এই স্তরের আইকিউ নিয়েও ও যা করছে তা অসাধারণ, কিন্তু অপ্রত্যাশিত না। ইন্টারন্যাশনাল এই স্কুলে সালারকে ভর্তি করানোর মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর মধ্যেই সিকান্দার উসমান এবং তার স্ত্রীকে ডাকানো হলো। স্কুলের সাইকোলজিস্ট বিভিন্ন আইকিউ টেস্ট সালারের পারফরমেন্সের কথা জানায় তাদের, যে স্কুল টিচারসহ সাইকোলজিস্টকেও অবাক করে দিয়েছে। সালার এই স্কুলের প্রথম ও একমাত্র বাচ্চা যার আইকিউ লেভেল 150+ এর কারণ কিছুদিনের মধ্যেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিকান্দার ওসমান এবং তার স্ত্রীর সাথে দেখা করে সাইকোলজিস্ট ওর শৈশবের ব্যাপারে আরও কিছু জানার সুযোগ খোঁজে। তিনি খুব আগ্রহের সাথে সালারের কেস স্টাডি করছিলেন। তার এই আগ্রহ পেশাগত কারণ নয়, ব্যক্তিগত কারণে। ক্যারিয়ার প্রথমবারের মতো এই লেভেলের আইকিউ সম্পন্ন কোনো বাচ্চার মুখোমুখি হচ্ছিলেন। সিকান্দার উসমানের আজও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। সালার তখন মাত্র 2 বছরের, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেই বয়সে ওর বয়সী অন্য সব বাচ্চাদের তুলনায় ওর বেশ স্পষ্ট করে কথা বলতো। ওর কথার ধরন এমন হতো যা তাকে এবং তার স্ত্রীকে প্রায় অবাক করে দিত। একদিন যখন তিনি কথা বলার জন্য তার ভাইকে কল করেছিলেন, তখন সালার পাশে ছিল। লঞ্চের টিভির সামনে বসে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেন। তিনি হাত থেকে রিসিভার রাখতেই সালার তা তুলে নেয়। হ্যালো আঙ্কেল, আমি সালার, ও বলছিল। তিনি অবাক হয়ে তাকান। ছেলে তার নিশ্চিত ভঙ্গিতে রিসিভার কানে লাগিয়ে কারোর সাথে কথা বলছে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সিকান্দার ওসমান অবিশ্বাস্য ভঙ্গিতে ছেলেকে দেখলেন।
তার মনে হলো খেলার ছলে মিথ্যে মিথ্যে ফোনে কথা বলছে। পাপা আমার পাশে টিভি দেখছে। না, তিনি করেননি, আমি নিজেই করেছি। ছেলের পরের বাক্য সিকান্দার ওসমানের যেন আকাশ থেকে পড়লেন। সালার কার সঙ্গে কথা বলছো? জিজ্ঞেস করলেন। শাহনাজ আঙ্কেলের সাথে, সালার উত্তর দেয়। হাত বাড়িয়ে তিনি ফোনের রিসিভার নিলেন। ভেবেছিলেন হয়তো ভুল নাম্বার ডায়াল করেছে, নয়তো লাস্ট নাম্বার রিডায়াল করে ফেলেছে। রিসিভার কানে ধরেন, অপর পাশ তার ভাই ছিল। সালার নাম্বার ডায়াল করে ফেলেছে। ভাইয়ের কাছে ক্ষমার প্রার্থী সুরে বললেন, সিকান্দার ওসমান। সালার কিভাবে ডায়াল করলো? ও তো খুব ছোট। তার ভাইও অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মনে হয় নাম্বার রিডায়াল করে ফেলেছে, নয়তো ভুল হতে লেগেছে। ফোন নিয়ে খেলছিল। সিকান্দার ওসমান কল কেটে রিসিভারে নামিয়ে রাখে। সালার এতক্ষণ নীরবে তাদের কথা শুনছিল। তিনি রিসিভার নিচে রাখতে আবার তা উঠিয়ে নেয়। এবার ভালোভাবে ছেলেকে লক্ষ্য করলেন তিনি। ও একজন ম্যাচিউর মানুষের মতো আবার চাচা শাহনাজের নাম্বার ডায়াল করেছে, তাও খুব দ্রুততার সাথে। কয়েক সেকেন্ডের জন্য বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। 2 বছর বয়সী বাচ্চার কাছ থেকে আর যাই হোক এমন কিছু আশা করা যায় না। হাত বাড়িয়ে তিনি কল কেটে দেন। সালার, তুমি শাহনাজ আঙ্কেলের নাম্বার জানো? বিস্ময়ের ধাক্কা সামলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, খুব শান্ত ভঙ্গিতে উত্তর দেয় ও। বলো তো নাম্বার। সালার নাম্বার বলে। তিনি ছেলের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকেন। খোঁজার চেষ্টা করেন কিভাবে সংখ্যার সাথে পরিচিত হয়েছে। আর এই নাম্বার, তোমাকে এই নাম্বার কে শিখিয়েছে? আমি নিজেই শিখেছি। কিভাবে? একটু আগে আপনি ডায়াল করেছেন। তুমি গুনতে পারো? হ্যাঁ। কত দূর? 100 পর্যন্ত। ও যন্ত্রের মতো শুরু হয়ে যায়। একশ্বাসে 1 থেকে 100 পর্যন্ত বলে শোনায়। সিকান্দার ওসমান পেটে গিট পড়তে শুরু করে। আচ্ছা, আমি এখন আরেকটা নাম্বার ডায়াল করছি, আমার পর তুমি তা ডায়াল করবে। ছেলের হাত থেকে রিসিভার নেন তিনি। আচ্ছা, সালারের কাছে এটা মজার খেলা মনে হচ্ছিল। সিকান্দার ওসমান একটা নাম্বার ডায়াল করে রিসিভার নামিয়ে রাখে। সালার তার হাত থেকে রিসিভার নিয়ে তার গতিতে নাম্বার ডায়াল করে। তার মাথা ঘুরতে লাগলো। ও সেই নাম্বারই ডায়াল করছে যা তিনি ডায়াল করেছিলেন। একের পর এক আরও বেশ কিছু নাম্বার ডায়াল করে ছেলেকেও একই নাম্বার ডায়াল করতে বলেন। কোনো রকম ভুল ছাড়া সেসব নাম্বার ডায়াল করতে থাকে ও। তাই বুঝতে বাকি রইল না ওর মাঝে ফটোগ্রাফিক মেমোরি আছে। স্ত্রীকে ডাকেন তিনি। আমি ওকে গুনতে শিখাইনি, কয়েকদিন আগে কিছু বই এনে দিয়েছিলাম শুধু, আর একবার হয়তো এমনিতেই ওর সামনে 100 পর্যন্ত বলেছি। স্বামীর জিজ্ঞাসার উত্তরে তাহেবা সিকান্দার বললেন। সিকান্দার ওসমান ছেলেকে আবার 100 পর্যন্ত শোনাতে বললেন। ও শোনায়। ওর মা তাহেবা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। স্বামী স্ত্রী দুজনেই বোঝেন মেধার দিক থেকে তাদের এই ছেলে অসাধারণ সক্ষমতা নিয়ে জন্মেছে। এজন্যই নিজেদের বাকি সন্তানদের তুলনায় ওকে তাড়াতাড়ি স্কুলে ভর্তি করিয়ে দেন। স্কুলেও নিজে অসাধারণ মেধা দিয়ে শীঘ্রই সবার নজরে চলে আসে ও। এই বাচ্চার ক্ষেত্রে আপনাদের বিশেষ মনোযোগ প্রয়োজন। সাধারণ বাচ্চাদের তুলনায় এ জাতীয় বাচ্চারা বেশি সংবেদনশীল ও জটিল প্রকৃতির হয়ে থাকে। যদি আপনারা যথাযথভাবে ওকে বড় করতে পারেন, তাহলে এই ছেলে আপনাদের জন্য এবং পুরো বংশের জন্য গর্বে পরিণত হবে। শুধু বংশের জন্যই না, বরং আপনাদের দেশের নামও ছড়াবে। সিকান্দার ওসমান এবং তার স্ত্রী তায়েবা সগর্বে ভিন্নদেশী সাইকোলজিস্টের কথা শুনেছিলেন। নিজেদের অন্য সন্তানদের তুলনায় তারা ওকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। সালার তাদের সবচেয়ে আদরের সন্তান ছিল। ছেলের সব কৃতিত্বের ওকে নিয়ে বেশ গর্ববোধ করতেন। প্রথম দিকে স্কুলে 1 টার্মের পর সালারকে অন্য ক্লাসে উঠিয়ে দেওয়া হতো, দ্বিতীয় টার্মের পর উপরের ক্লাসে। যার কারণে সিকান্দার ওসমানের কিছুটা উদ্বেগ দেখা দেয়। তিনি চাইতেন না ও 8-10 বছর বয়সে জুনিয়র সিনিয়র ক্যামব্রিজ শেষ করে ও লেভেল আর এ লেভেলের অপেক্ষায় বসে থাকুক। কিন্তু যেই গতিতে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠছিল, তাতে এমনটা ঘটার সম্ভাবনা বাড়ছিলই। আমি চাই আমার ছেলেকে বছর শেষ হলেই উপরের ক্লাসের প্রমোশন দিবেন আপনারা।
এত দ্রুত এমন অস্বাভাবিক গতিতে ও নিজের একাডেমিক ক্যারিয়ার শেষ করে ফেলুক আমি তা চাই না। ওর সাবজেক্ট অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিন, তবে স্বাভাবিক নিয়ম রেখেই ওকে উপরের ক্লাসে প্রমোট করুন। সিকান্দার উসমানের পিড়িতে সালারকে 1 বছর আর ডাবল বা ট্রিপল প্রমোশন দেওয়া হয় না। ওর ট্যালেন্ট, খেলাধুলা এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে প্রভাবিত করা হয়। দাবা, টেনিস, গল্ফ আর মিউজিকের 4 বিষয়ে ওর সবচেয়ে বেশি আগ্রহ কাজ করে। কিন্তু এর মানে এই না যে নিজেকে শুধু এই 4 সীমাবদ্ধ রাখত। স্কুলে হওয়া প্রায় সব খেলায় অংশ নিত। কোথাও অংশ না নেওয়ার পেছনে কারণ থাকতো, তা যথেষ্ট চ্যালেঞ্জিং মনে হয়নি ওর কাছে। জাভেরিয়া, প্রফেসর ইন্দিরানের লেকচারের নোটগুলো দাও আমাকে, ইমামা বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, যে টেবিলে বসে পড়ছিল। হাত বাড়িয়ে জাভেরিয়া একটা নোটবুক ওকে দেয়। ইমামা নোটবুক খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে থাকে। জাভেরিয়া বইয়ে মন দেয়, কিন্তু একটু পর কিছু মনে পড়ে ঘুরে বিছানায় থাকা ইমামার দিকে তাকায়। তুমি লেকচার নোট করা বন্ধ করেছো কেন? জিজ্ঞেস করে ও। ইমামার নোটবুক থেকে মুখ তোলে। কিছু বুঝলে তারপর না নোট করবো। মানে কি? প্রফেসর ইমতিহানের লেকচার বুঝে আসে না? জাভেরিয়া অবাক হয়। কত ভালো পড়ায়। কখন বললাম খারাপ পড়ায়? আমি শুধু। ইমামা কথা থামিয়ে হাতে থাকা নোটবুকটা এপিট ওপিট করে। জাভেরিয়া ভালো করে ওর দিকে তাকায়। তুমি ইদানিং খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কোনো কারণে ডিস্টার্ব? বই বন্ধ করে ওর পাশে এসে সহানুভূতি নিয়ে জিজ্ঞেস করেন। ডিস্টার্ব? ইমামা বিড়বিড় করে, না তেমন কিছু না। চোখের নিচে কালি জমেছে। কাল রাতে হয়তো 3:30 আমার চোখ খুলে যায়। তুমি তখন জেগেছিলে? আমি পড়ছিলাম, ইমামা আত্মরক্ষামূলক উত্তর দেয়। না, শুধু বই সামনে নিয়ে বসেছিলে। বইয়ে চোখ ছিল না। জাভেরিয়া ওর অজুহাত নাকচ করে, কোনো সমস্যা? আমার কি সমস্যা হতে যাবে? তাহলে এত চুপচাপ কেন থাকতে শুরু করেছো? জাভেরিয়া কথা এড়িয়ে যেতে দেয় না। না তো, কেন চুপচাপ হব? ইমামা হাসতে চেষ্টা করে। আমি আগের মতোই কথা বলি। শুধু আমি না, অন্য সবাইও তোমার এই অস্থিরতা নোট করেছে। জাভেরিয়া গম্ভীর হয়। কোনো সমস্যা নেই, আমি শুধু পড়াশোনা নিয়ে টেনশনে থাকি। আমি বিশ্বাস করতে পারছি না। আমরা সবাই একসাথে পড়ি। আমাদের চেয়ে বেশি টেনশন তোমার একার হওয়ার কথা না। ইমামা দীর্ঘশ্বাস ফেলে। কাবু হয়ে যাচ্ছে ভেবে। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আর সাজ্জাদের সাথে ঝগড়া হয়নি তো? ঝগড়া হতে যাবে কেন? তারপরও পার্থক্যটা তো অনেক। ইমামা বান্ধবীকে থামায়। যখন বলছি সমস্যা নেই, বিশ্বাস কেন করছো না তুমি? এত বছর এমন কোনো কথা আছে যা আমি তোমার সাথে শেয়ার করিনি, বা এখনও আমার ব্যাপারে অজানা তুমি? তারপরও এভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছো? রাগ করেও জাভেরিয়া থতমত খেয়ে যায়। বিশ্বাস কেন করব না? শুধু এইভাবে জোর দিচ্ছিলাম তুমি হয়তো সমস্যার কথা বলছো না, যাতে আমি চিন্তায় না পড়ি, আর কিছু না। মনে মনে নিজেকে শাসায়। উঠে টেবিলে এসে বই খুলে পড়তে শুরু করে। অনেকক্ষণ পড়ার পর হাই তুলতে তুলতে জাভেরিয়া অনিচ্ছাকৃত ঘাড় ঘুরে তাকায়। ইমামা নোটবুক খুলে বসে আছে, কিন্তু চোখ নোটবুকে নেই। সামনের দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়েছিল। খালের উপরের ব্রিজ থেকে একটু দূরে ছেলেটা গাড়ি থামায়। ডিক্কি থেকে একটা বস্তা আর দড়ি বের করে। দড়িসহ বস্তাটা টানতে টানতে ব্রিজের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আশেপাশে দিয়ে চলাফেরা করা পথচারীরা ওকে দেখল, কিন্তু ও কাউকে দেখে থামলো না। ব্রিজের উপরে পৌঁছে প্রথমেই নিজের শার্ট খুলে পানিতে ফেলে দেয়। কয়েক সেকেন্ড ব্যবধানে স্রোতের সাথে সাথে ভেসে অনেক দূরে চলে যায়। ডার্ক ব্লু কালারের টাইট জিন্স, ওর দীর্ঘ উচ্চতা আর শারীরিক অবকাঠামো ছিল নজর কাড়ার মতো। তবে এই মুহূর্তে ওর চোখে মুখে যে অভিব্যক্তি ছিল, তা পড়া অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। ছেলেটার বয়স 19 বা 20 বছর হবে, কিন্তু উচ্চতা আর চেহারার রূপরেখা বয়সকে বাড়িয়ে দিয়েছে। সাথে করে নিয়ে আসা দড়ির এক অংশ রেখে অন্য অংশ পানিতে ফেলে দেয় ও। দড়ি পানির নিচে চলে গেলে
হাতে থাকা অংশ দিয়ে বস্তার মুখটি গিঁট দিয়ে খোলে দড়ি শেষ না হওয়া পর্যন্ত। এরপর পানিতে থাকা অংশটি উপরে তুলে অনুমানিত 3 ফুটের মতো রেখে বাকিটা আবার পানিতে ছেড়ে দেয়। নিজের পা দুটো একসাথে করে 2-3 বার ভালোভাবে দড়ি দিয়ে পেঁচিয়ে শক্তভাবে বাঁধে। বাকি থাকা 3 ফুটের সেই টুকরো দিয়ে খুব দক্ষতার সাথে দুটি ফাঁস তৈরি করে।